Impossible is a word to be found in the dictionary of fools. ওষুধটা ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ, প্রথম দিন 3 বারই খেয়েছিলাম, তারপর থেকে একবারে বেশি খেতে পারিনি। এক দাগি যখন জ্বরটা ছেড়ে গেছে তখন বাকি 2 দাগি আর দরকারটা কি? শুনেছি ওই কুইনিন ওষুধটা বড় তীব্র। আপনার গালে যদি ঠাস ঠাস করে 3টে চড় মারার দরকার হয়, সেখানে একটা চড়ে কাজ হবে কি? সেখানে 3টে চড়ই মারতে হবে। আমার পেশেন্টকে যদি এক দাগেই কাজ হতো তাহলে আমি 3 দাগ দিয়েছিলাম কেন? তাই ভালো, আমার পেশেন্ট যদি আমার কথা মতো না চলে তাহলে ভবিষ্যতে আমার কাজ রাখবে না। নমস্কার। মনুষ্যত্ব না থাকলে যেমন তাকে মানুষ বলা চলে না, তেমনি মনুষ্যত্ব না থাকলে তাকে সত্যিকারের বড় শিল্পীও বলা চলে না। মানুষ এবং শিল্পী হিসেবে উত্তমবাবু ছিলেন একজন সত্যিকারের খাঁটি মানুষ এবং বড় মাপের শিল্পী। একথা সত্যি না হলে উত্তম কুমারের মৃত্যুর এত বছর পরেও আমায় কেন বলতে হচ্ছে মানুষ এবং শিল্পী হিসাবে তিনি কেমন ছিলেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার বলা উক্তি প্রতিভাময়ী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। তিনি উত্তম কুমারের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন থানা থেকে আসছি, শঙ্খবেলা, গড় নাসিমপুর, ছদ্মবেশী, বিরাজ বউ, বনপলাশির পদাবলী, অগ্নিশ্বর, ছিন্নপত্র ইত্যাদি ছবিতে। উত্তম কুমারের প্রথম দিককার অভিনয়কে তেমন বিরাট কিছু বলে মনে হতো না, তবে অভিনয়ের স্বাভাবিকতা, সাবলীলতা ছিল। ক্রমশ সময়ের ব্যবধানে বারে বারে নানাভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি তার অভিনয়কে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেটা ভেবেই এখন আশ্চর্য হই। মাধবী মুখোপাধ্যায় বলেন, শঙ্খবেলা ছবিটি তৈরি হচ্ছিল রাধা ফিল্ম স্টুডিওতে। এতে একটা নাটকীয় দৃশ্যে স্বাভাবিক অভিনয় করেন উত্তম কুমার। স্বাভাবিকতাই ছিল তার বৈশিষ্ট্য, বরং আমারটা ছিল একটু স্টেজ ঘেঁষা। আসলে শিশির ভাদুড়ী, নির্মলেন্দু লাহিড়ী, অহেন্দ্র চৌধুরীদের মতো বাঘা বাঘা মঞ্চশিল্পীদের সঙ্গে অভিনয় করে খানিকটা মঞ্চকেন্দ্রিক হয়ে গিয়েছিলাম। পরে অবশ্য নিজেকে চলচ্চিত্রাভিনয়ের উপযোগী করে নিয়েছি। আমি তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন। একজন নবাগতার সঙ্গে উত্তম কুমারের কি আন্তরিক সহযোগিতা! আমাকে সম্বোধন করেছেন ম্যাডাম বলে, সবসময় আপনি করে কথা বলেছেন। তাতে আমি খুব লজ্জা পেতাম। অনেক পরে আমার অনুরোধে তিনি আমায় মাধু বলে ডেকেছেন। নায়ক থেকে তার মহানায়ক হয়ে ওঠার প্রধান গুণটি ছিল যে চরিত্রেই তিনি অভিনয় করুন না কেন সেই চরিত্রটির প্রতি একাগ্রতা, নিষ্ঠা নিয়ে তার চুলচেরা বিশ্লেষণ আর পর্যবেক্ষণ করতেন। অর্থাৎ যতক্ষণ ফ্লোরে থাকতেন ততক্ষণ চরিত্রটির মধ্যেই অসামান্য পর্যবেক্ষণ শক্তির সাহায্যে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় উত্তীর্ণ হয়েছেন। মহান ছিলেন বলেই মহানায়ক হতে পেরেছেন। নিজেকে নিয়ে না ভেবে সকলের জন্য চিন্তা করাটা তার আরও একটা প্রধান বৈশিষ্ট্য ছিল এবং সেই উদ্দেশ্যেই পরবর্তী সময় তিনি তৈরি করেছিলেন শিল্পী সংসদ সংগঠন। শিল্পীদের নিয়ে চিন্তা, তারা যেন সসম্মানে মর্যাদার সঙ্গে শিল্পের মধ্যেই যুক্ত থাকতে পারেন, আর তার জন্যই চেয়েছিলেন সংস্থার একটা নিজস্ব মঞ্চ। সেখানে অভিনয় করে যা অর্থ পাওয়া যাবে তা দিয়ে দুস্থ শিল্পীদের সহায়তা করা। শুধু মঞ্চই নয়, সেখানে দুস্থ শিল্পীদের যেমন থাকার ব্যবস্থা হবে, তেমনি তাদের নিয়ে হাতের কাজ শেখানোর ব্যবস্থা থাকবে। অর্থ সংগ্রহের জন্য শিল্পী সংসদের প্রযোজনায় ছবি তৈরি হয় বনপলাশির পদাবলী। উত্তম কুমার নিজে ছবিটি পরিচালনা করেন শিল্পী সংসদের শিল্পীদের নিয়ে। ছবি তৈরির টাকা নানা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ইচ্ছেও ছিল তার। এমনকি একবার ভয়াবহ বন্যায় বন্যার্তদের জন্য রাস্তায় নেমে ত্রাণ সংগ্রহ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি
উত্তম কুমারের এই মহান দিকটাও কম নয়। এছাড়া ব্যক্তিগত অর্থ সাহায্য তো ছিলই, অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াতেন। একবার এক মেকআপম্যানের মেয়ের বিয়েতে 5,000 টাকা কম পড়লে তিনি যথাসময়ে নিজে গিয়ে টাকাটা দিয়ে আসেন। উত্তম কুমারের রসবোধের একটা ঘটনা বলি। বনপলাশির পদাবলিতে আমি আর নির্মল কুমার স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছিলাম। ছবির প্রয়োজনে আমাদের একটা অন্তরঙ্গ দৃশ্য ছিল। নির্মল বিছানায় শুয়ে থাকবে, আমি তার পায়ের কাছে বসে কথা বলবো। এই দৃশ্যটা আরো সজীব করার জন্য পরিচালক উত্তমবাবু আমাকে বললেন, মাধু, তোমায় নির্মলের পা টিপতে হবে, সিনটায় এটা লাগবে। যথারীতি পা টিপতে শুরু করলাম নির্মলের। শট নেওয়া শেষ হলে উত্তমবাবু হাসতে হাসতে বলেন, কিরে নেমে? নির্মল কুমারকে উনি এই নামেই ডাকতেন। বললেন, মাধবীকে দিয়ে কেমন তোর পা টিপিয়ে নিলাম বল। মাধবী তোর বউ হলেও এইভাবে কখনো তোর পা টিপেছে কি? রসিকও ছিলেন উত্তমবাবু। আমরা দুজনেই ওর কথা শুনে হেসে উঠি। ভালো কথা, উত্তমবাবুর একটা প্রিয় খাবারের কথা বলি। আমাদের বিয়েতে সবচেয়ে খুশি হয়েছিলেন তিনি। বিয়ের দিন নিজে বরকর্তা হয়ে এলেন। এত আনন্দ আমি আর কারোর মধ্যে দেখিনি। বিয়ে বাড়িতে এসে বললেন, মাধুর বিয়েতে সর্ষের তেলে ভাজা লুচি খাবো। তাকে সঙ্গে সঙ্গেই সর্ষের তেলে লুচি ভেজে দেওয়া হলো। বড় তৃপ্তি করে খেলেন উত্তমবাবু। বন্ধুরা, এই ছিল উত্তম কুমার প্রসঙ্গে বিশিষ্ট শিল্পী মাধবী মুখোপাধ্যায়ের স্মৃতির পাতা থেকে বলা কিছু কথা। দেখতে দেখতে এতগুলো বছর পার হয়ে গেল, তবু জনমানসে তাঁর আবেগ মেশানো স্মৃতি এতটুকু ম্লান হলো না। এই আবেগের ভিত্তিভূমি কি করে বাঙালি মানুষে এত গভীরে ঠাঁই করে নিল, সেটা আজও আমাদের ভাবায়। একটাই প্রশ্ন বারবার মনে উঠে আসে, কে বড়, ব্যক্তি উত্তম না অভিনেতা উত্তম? কার জন্য আমাদের এই আবেগ, এই শূন্যতা বোধ, এই ব্যাকুল প্রতীক্ষা? এমন নয় যে বাঙালি চিত্রজগতে তিনি প্রথম নায়ক, আরো তো অনেকেই ছিলেন। তাঁদেরকে আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তবু অকপটে বলতে হয়, তারা কেউই একটা গোটা জাতির আবেগ, আনন্দ, বেদনার নিত্যদিনের শরিক হয়ে উঠতে পারেননি। তাঁদের আমরা ভুলে যাইনি, কিন্তু তাঁদের স্মৃতিতে আমাদের চোখ অশ্রু সজল হয়ে ওঠে না। তাঁরা আমাদের আত্মীয়, পরম আত্মীয় হয়ে উঠতে পারেননি। অথচ যত দিন যাচ্ছে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার নন, মানুষ উত্তম কুমার আমাদের আরো আপন, আরো কাছের মানুষ হয়ে উঠছেন। এই রহস্য কোথায়? এই পরম সার্থকতার চাবিকাঠিটি কোথায় লুকিয়ে রয়েছে? কেউ বলবেন তার অসাধারণ সার্থক সব ছবি তার এই জনপ্রিয়তার মূলে। কেউ বলবেন মানুষ উত্তম কুমারের জনচিত্তজয়ী সব কাজ, বন্যায়, দুর্ভিক্ষে, বাঙালি অস্তিত্বের নানা সন্ধিক্ষণে তার পথে নেমে আসা, এসবই তার বিপুল জনপ্রিয়তার মূলে। অথচ তিনি কোনো অতিমানবীয় চরিত্রে কখনো অবতীর্ণ হননি। অরণ্যদেব বা জাদুকর ম্যান্ড্রেকের মতো অতিমানবীয় কোনো কার্যকলাপে কোনোদিন লিপ্ত হননি। মারপিট, মেয়ে দেখলেই হ্যাংলামি, উৎকট নাচা গানা, একাই খালি হাতে একদঙ্গল দুর্বৃত্তকে মেরে ঠান্ডা করে দেওয়া, সুপারম্যান হওয়ার মতো কোনো প্রচেষ্টাই তার মধ্যে কোনোদিন দেখা যায়নি। চিরকাল তিনি অভিনয় করে গেছেন সাধারণ মধ্যবিত্ত সব চরিত্রে। এমন সব চরিত্রে একটা শান্ত মর্যাদাবোধ যার সহজাত, যিনি ভাগ্যের হাতে মার খেয়েও পালিয়ে যান না, আপন শান্ত মর্যাদাবোধ দিয়ে লড়াই চালিয়ে যান একা, কোনো দল নিয়ে নয়, কোনো ইজমের আশ্রয় নিয়ে নয়, সবকিছু ভেঙে তছনছ করে দেবার মনোবৃত্তি নিয়ে নয়, শুধুমাত্র নিজের ব্যক্তিত্ব বোধ আর মাথা উঁচু করে থাকার নীরব অদম্য এক লড়াই চালিয়ে যাওয়ার প্রচেষ্টায়। এটাই তাকে নিয়ে গেছে জয়ের সার্থকতায়। এটাই মধ্যবিত্ত বাঙালি মানুষে কেরানি, মাস্টার, দোকানদার যারা অতি সাধারণ জীবনযাপন করেন বা করতে বাধ্য হন, যারা ভাগ্যের হাতে মার খেলেও অহরহ স্বপ্ন দেখেন
আমি না পারলেও আমারই মতো সাধারণ একজন লোক জীবনে পেল সার্থকতা, পেল মান, পেল জয়। তার সেই জয় যেন আমারই জয়, তার সেই পাওয়া যেন আমারই পাওয়া। সেই আমার অতি আপন, আমার স্বপ্নের নায়ক উত্তম কুমার। মহানায়ক নন, মহামানব নন, আমার সবচেয়ে কাছের লোক তিনি, যার নাম উত্তম কুমার। সেই মহামানুষটির প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।